রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন আজ, সাংবিধানিক কোনো বাধা নেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিচারের আওতায় আনার দাবি নাহিদদের। 24-এর উত্তাল জুলাইয়ের এদিনে দেশ জুড়ে চিরুনি অভিযানে গ্রেফতার হাজারো বিক্ষোভকারী, রণক্ষেত্রে পরিণত হয় সাভার আশুলিয়া। উজানের ঢলে সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, ভাঙন আতঙ্কে চরবাসী। এবং আজ ভারত জুড়ে বিক্ষোভের ডাক সিজেপির, প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপের আশ্বাস মোদির, অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম খান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে একটি বিদেশি গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। এর আগে গতকাল তার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে সারা দেশে। তিনি আজই পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন সূত্র দাবি করেছে। এদিকে থাইল্যান্ডে চিকিৎসার জন্য যাওয়া স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন। সংবিধান অনুযায়ী তিনিই হচ্ছেন পরবর্তী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রপতি স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে পদত্যাগ করতে চাইলে সংবিধানে সে সুযোগ রয়েছে। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। গেল 2 দিনে দেশের অন্যতম আলোচিত ইস্যু রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন রাষ্ট্রপ্রধানের পদ ছাড়া নিয়ে। এ বিষয়ে সচিবালয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুকে গুঞ্জনের মধ্যেই রাখতে চাইলেন তিনি। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে, কিন্তু আমরা তো জানি না, সরকারের কোনো পদক্ষেপ নাই এখানে। আপনারা পত্রিকায় দেখছেন যে গুঞ্জন শোনা যাচ্ছে ইত্যাদি, আমিও শুনছি। তবে রাষ্ট্রপতি যদি স্বাস্থ্যগত কিংবা অন্য কোনো কারণে দায়িত্ব ছাড়তে চান তাহলে সাংবিধানিকভাবে সে সুযোগ রয়েছে। এটা সরকারকে জানানোর কথা না। যদি মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক যে কোনো কারণে পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনারা আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমিও এগুলো পত্রিকায় শুনছি। মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালে 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সংবিধান অনুযায়ী তার 5 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের এপ্রিলে। 2024 সালে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। গণঅভ্যুত্থানের পর থেকেই রাষ্ট্রপতির অপসারণের দাবি তোলেন আন্দোলনকারীরা। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। যে সরকার আওয়ামী লীগের সময়কার রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে না, সে সরকার দেশ পরিবর্তন করবে কিভাবে, এমন মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুরে ফৌজদারি মোড়ে জুলাই পদযাত্রা শেষে সমাবেশে তিনি মন্তব্য করেন। এ সময় পদত্যাগের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতারের দাবি জানান তিনি। যেই সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না, সে দেশ পরিবর্তন করবে কিভাবে? পদত্যাগ করলে হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেফতার করতে হবে। কারণ গণহত্যায় তার সমর্থন রয়েছে, দুর্নীতিতে তার স্পষ্ট প্রমাণ রয়েছে যে দুর্নীতিবাদ। ফলে সেই ব্যক্তিকে অবিলম্বে অপসারণ করে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে এবং একজন যোগ্য, নিরপেক্ষ, অভিভাবক সুলভ ব্যক্তিকে এই বাংলাদেশের জনগণ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। জুলাই 2024, 19 জুলাই থেকে টানা 5ম দিনের মতো অব্যাহত থাকে কারফিউ। দেশজুড়ে চিরুনি অভিযান ও হাজারো গ্রেফতার, বাড়তে থাকে মৃতের সংখ্যা। সব মিলে আতঙ্ক অনিশ্চয়তার মধ্যেই পার হয় এদিন। 5 দিন পর আংশিক চালু হয় ইন্টারনেট, ফিরিয়ে দেওয়া হয় নিখোঁজ 2 সমন্বয়ককে। নাজমুল ইসলামের প্রতিবেদন।
টানা 5 দিনের কারফিউর মধ্যেই 24 জুলাই রাজধানী সহ বিভিন্ন এলাকায় কয়েক ঘন্টার জন্য সান্ধ্য আইন শিথিল করা হয়। খুলে দেওয়া হয় সরকারি অফিস, ব্যাংক ও শিল্প কারখানা। দূরপাল্লার বাস ও সদরঘাট থেকে লঞ্চ চলাচল শুরু হলেও নগর জুড়ে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের কঠোর টহলে ছিল থমথমে পরিবেশ। চলতে থাকে আইন শৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান। সারা দেশে গ্রেপ্তার হয় প্রায় 1,500। 8 দিনে গ্রেপ্তারের সংখ্যা ছাড়ায় 4,500। তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদ দাবি করেন, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করেই অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করা হচ্ছে। যে আইন আমাদেরকে যেটা ক্ষমতা দিতে আমরা সেটাই করি। 5 দিন পর রাতে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট চালু করা হয়, তবে মোবাইল ইন্টারনেট বন্ধই রাখা হয়। নিখোঁজের 5 দিন পর ফিরে আসে আন্দোলনের 2 সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও আবু বাকের মজুমদার। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, চোখ বাঁধা অবস্থায় অজ্ঞাত স্থানে ফেলে রেখে যাওয়া হয় তাদের। সাধারণ শিক্ষার্থীদের যে কোনো দাবি আন্দোলন। সংঘর্ষে আহত চিকিৎসাধীন আরও 4 জনের মৃত্যু হয় এই দিন। এর মধ্য দিয়ে 24 জুলাই পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়ায় 201 জনের। পরিচয় শনাক্ত না হওয়ায় 8 মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। একই দিনে নিহতদের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন প্রথম বৈঠক করে ও জনগণের কাছে তথ্য আহ্বানের সিদ্ধান্ত নেয়। এদিকে কারফিউ প্রত্যাহার ও পূর্ণাঙ্গ ইন্টারনেট চালু সহ 4 দফা দাবিতে আলটিমেটাম বহাল রাখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। আর নতুন কর্মসূচি ঘোষণা করেন আরেক অংশ। সেনাপ্রধান জানান, পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, তবে সংকটের প্রভাবে স্থগিত হয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও 31 জুলাই পর্যন্ত পিএসসির সব পরীক্ষা। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। 24-এর কোটা সংস্কার আন্দোলন 1 দফার গণ অভ্যুত্থানে রূপ নেয়ার সে উত্তাল দিনে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকার প্রবেশদ্বার সাভার আশুলিয়া অঞ্চল। এতে শহীদ হন এলাকার 68 জন গণতন্ত্রকামী মানুষ। পুলিশের সাঁজোয়া যান থেকে ছুড়ে ফেলা শহীদ ইয়ামিনকে। ঘটনার 2 বছর পেরিয়ে গেলেও শহীদ পরিবারের হাহাকার আর দেয়ালের গ্রাফিতিগুলো আজও মনে করিয়ে দেয় সেই মহাকাব্যিক আত্মত্যাগ। মাদক কারবারিদের সঙ্গে সখ্যতা এবং অবৈধ প্রভাব খাটিয়ে রাতারাতি বিপুল অর্থ সম্পদের মালিক বনে গেছেন পুলিশ কর্মকর্তা আফতাব উদ্দিন শেখ। ইয়াবা আত্মসাতের ঘটনায় সম্প্রতি চট্টগ্রামের কোতোয়ালি থানার ওসির পদ থেকে প্রত্যাহার করে তাকে দামপাড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। জোর জবরদস্তি এবং মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে নিজ উপজেলা গাজীপুরের শ্রীপুরে গড়ে তুলেছেন বিপুল সম্পদ। মোহনা টেলিভিশনের অনুসন্ধানে বেরিয়ে এসছে তার নামে বেনামে করা সম্পদের পাহাড়। আফতাবের দৌরাত্মে আতঙ্কিত এলাকাবাসীও। আলফাজ সরকারের অনুসন্ধানে বিস্তারিত জানাচ্ছেন তাহসিন তারিন। 2025 সালের 8 ডিসেম্বরের ঘটনা। এক বিচারকের দেহরক্ষী পুলিশ সদস্যের কাছ থেকে 1 লাখ পিস ইয়াবা উদ্ধারের পর তা আত্মসাতের অভিযোগ উঠে ওসি আফতাব উদ্দিনের বিরুদ্ধে। তখন তিনি চট্টগ্রামের বাকলিয়া থানায় কর্মরত। বছর খানেকের তদন্তে আফতাবের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয়। এর মধ্যে বাকলিয়া থেকে চট্টগ্রামে কোতোয়ালি থানায় বদলি হন তিনি। 1 লাখ পিস ইয়াবা আত্মসাতের কারণে গেল জুনের মাঝামাঝি সময়ে আফতাব উদ্দিনকে কোতোয়ালি থানা থেকে ক্লোজ করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। এই আফতাবের বাড়ি গাজীপুরের শ্রীপুরে অবহেলিত গ্রাম কাউরাইতে। সেখানে নিজের ছাড়াও স্ত্রী, 2 সন্তান ও আত্মীয় স্বজনের নামে গড়েছেন অডেল সম্পদ। এলাকাবাসী বলছেন, মাদকের সঙ্গে জড়িয়ে এমন অডেল সম্পদের মালিক হয়েছেন আফতাব। উনিরা যদি মাদকের মধ্যে জড়িত হয় তাহলে সাধারণ পাবলিকে কি করবো? আমাদের মতন আইনের কর্মকর্তা হয়ে এত বাড়ি গাড়ির মালিক হয়ে যায়, সম্পদের মালিক হয়ে যায়, এত টাকা পায় কোথায়? তারা যদি শাস্তি পাচ্ছে তো পাবলিকের শাস্তি দিবে, পাবলিকের ডরাইবে। শ্রীপুরের ছন্নাপাড়া এলাকায় ফারুক নামের এক ব্যক্তির কাছ থেকে 2.5 লাখ টাকা বাকি রেখে জমি ক্রয় করেন ওসি আফতাব। সেই টাকা চাইতে গেলে ফারুককে গুলি করে মেরে ফেলার হুমকি দেন তিনি। 2.5 লক্ষ টাকা কমে আপনাকে রেস্ট্রি করবার দেনা, এটা জিম্মাদার আমি করছি। এখন আপনি টাকা দিতেন, এটা কোন ধরনের করেন? আপনি কি এনে জায়গা কিনছেন না? এক কথা 2 কথা না, আমার এটা কইতেছে বেশি বাড়াবাড়ি করলে এক কথা শুট করে দিমু। ছন্নাপাড়ায় নিজের নামে একটি 6তলা বাড়ি কিনেছেন আফতাব, যার আনুমানিক বাজার মূল্য 10 কোটি টাকা। তার পাশেই 20% জমি সহ 3 তলা বাড়ির দাম হবে 7 কোটি টাকা। শ্বশুরবাড়ির পাশেই 10% একটি প্লট, যার বাজার মূল্য 2 কোটি। ওই এলাকায় 23% জমির উপর 5 তলা ভিত্তির আরেকটি বাড়ির দর 5 কোটি টাকা। এছাড়া নিজ গ্রাম শ্রীপুরের কাউরাইদ ইউনিয়নের গলদাপাড়ায় নামে বেনামে কিনেছেন বিপুল পরিমাণ জমি। জমি কিনতেও নানা চতুরতার আশ্রয় নেন ওসি আফতাব। প্রথমে তার বাবা মা অথবা শ্বশুর শাশুড়ির নামে সাফ কবলা জমি কিনে পরবর্তীতে নিজের অথবা স্ত্রীর নামে হেবা দানপত্র দলিল সম্পাদন করেন। মাদক কারবারিদের প্রশ্রয় দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। এই বিষয়ে বক্তব্য জানতে ওসি আফতাবের গ্রামের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।
টাকা দিয়ে সাংবাদিককে ম্যানেজ করার চেষ্টা করেন মা ও ভাতিজা। এটা বাড়ি করবার কথা কেনা সাততলা ওই জায়গায় একটা বড় ফ্ল্যাট আছে মাওনার থেকে শ্রীপুর যাইতে পুলিশ ফাঁড়িটা হইছে। এইসব বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ওসি আফতাবউদ্দিনের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা অবতীর্ণ আফতাবের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং প্রমাণ সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল। তাহসিন তারিন, মোহনা সংবাদ। উজানের পাহাড়ি ঢল আর টানা বর্ষণে সিরাজগঞ্জে বাড়ছে যমুনা নদীর পানি। একই সঙ্গে নদী তীরে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এমন অবস্থায় আতঙ্ক উৎকণ্ঠায় দিন পার করছেন চরাঞ্চলবাসী। পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। সোহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে সিরাজগঞ্জে হুহু করে বাড়ছে যমুনা নদীর পানি। এতে করে জেলা সদরের বাহুকা ও কাউয়াকোলা, চৌহালি, সলিমাবাদ, মণ্ডলভোগ, কুড়াগাছা, বেলকুচি ও গাজীপুরের বিভিন্ন চরাঞ্চলে দেখা দিয়েছে তীব্র ভাঙন। ইতোমধ্যেই যমুনা গর্ভে বিলীন হয়েছে বহু ফসলি জমি ও বসতভিটা। পানিবন্দী হয়ে পড়েছে নদী তীরবর্তী অনেক পরিবার, তলিয়ে গেছে গ্রামীণ সড়ক। এই অবস্থায় জেলার লক্ষাধিক মানুষ মানবেতর জীবনযাপন করছে। সম্পত্তি ছিল ভাঙ্গা সব নদীর গর্ভে, আজ আমার পথে নেমে পড়ে আট চলে গেছে। এখন দুই একদিন পানি বাড়লে পরে আমার বাড়ি ঘর হইয়া যাওয়া লাগবে। আমি কোনে যাবো আল্লাহ জানে। এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাইতে নৌকা ছাড়া কোনো যাওয়ার ব্যবস্থা নাই। বাদ করে দিলে অনেক ভালো হবে, আমরা শুকনায় থেকে সুন্দর করে কর্ম করে খামু। ভাঙন নিয়ন্ত্রণে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আরও কিছুদিন এই ধারা অব্যাহত থাকলেও তা বিপদসীমা অতিক্রম করবে না বলেও জানায় সংস্থাটি। 5 দিনে যে ফ্লাড ফরকাস্টিং এর রিপোর্ট পেয়েছি, তাতে পানি আরো কিছু বৃদ্ধি পাবে, তবে বিপদসীমা নিজে প্রভাবিত হবে। তাৎক্ষণিক ভাঙন পরিলক্ষিত হয়। আমাদের 15,000 জিও বস্তা মজুদ রয়েছে। ভাঙন রোধে কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে, এমন প্রত্যাশায় নদীপাড়ের মানুষ। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। একটি সেতুর অভাবে দীর্ঘদিন যাবৎ ঝুঁকিপূর্ণ চলাচল করছে নাটোরের বড়াই গ্রামের কয়েক হাজার মানুষ। 40 বছর আগে স্থানীয় খ্রিস্টান মিশনারির উদ্যোগে নির্মিত একটি সরু সেতু দিয়েই বড়াল নদী পার হচ্ছে তারা। এমন অবস্থায় বড়ালের উপর একটি নতুন সেতু নির্মাণের স্থানীয়দের প্রাণের দাবি। শিগগিরই নতুন সেতুর কাজ শুরুর আশ্বাস মিলেছে প্রশাসনের কাছ থেকে। জাহিদ হাসানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। এই সেতুর উপর দিয়েই এলাকার 5টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ স্থানীয়দের যাতায়াত। এছাড়া স্থানীয় জোনাইল ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের যাতায়াতেও এটি একমাত্র ভরসা। শুধু নাটোর নয়, পাবনা জেলার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার মানুষের কাছেও এই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের ভারে জরাজীর্ণ, দুর্বল হয়ে পড়া সেতুটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। তাই হওয়ার পর আর কোনো ব্রিজ বা কোনো সংস্কার কোনো কিছু হয়নি। ব্রিজটার বেহাল দশা আপনারা দেখছেন। আর ব্রিজটা চাপা হওয়ার জন্য একটা গাড়ি ঢুকলে আর একটা গাড়ি ঢুকতে পারে না। এই ব্রিজে প্রতিনিয়তই জ্যাম লেগে থাকে, যে জ্যামের কারণে আমরা মাঝে মধ্যে দেখেছি যে দুর্ঘটনা ঘটে। রোগী টুগি নিয়ে যাওয়ার সময় অবস্থা বুঝেছে যে হাটের দিন কোনো রোগী কাঁদতে পারে না, ছাড়া আলাদা রোগী মারা যাবে যদি ব্রিজ মারা যায়। বিশেষ করে স্থানীয় হাটের দিনে পরিস্থিতি হয়ে ওঠে ভয়াবহ। এমন অবস্থায় এখানে নতুন সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। এই ব্রিজটা যদি নতুন হয় তাহলে আমরা ভালোভাবে স্কুলে যেতে পারবো। এখন খুব নাজুক অবস্থা এবং ঝুঁকির মুখে। ব্রিজটার জন্য পুনরায় সরকারিভাবে হস্তক্ষেপ করে ব্রিজটা পুনর্নির্মাণ করা হয়। প্রাথমিক প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে উল্লেখ করে শিগগিরই নতুন সেতু নির্মাণের কাজ শুরু হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বৃষ্টির বিষয়ে আমরা জেলা ডিডিসি মিটিং এ কথা বলেছি এবং আলোচনা ক্রমে যে রেজুলেশন হয় সেটির মাধ্যমে মন্ত্রণালয়ে ডিসি স্যার আলাপ করে এই বৃষ্টি এসেছে এবং আমরা রোডস এন্ড হাইওয়ে এক্সেন মহোদয়ের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই বৃষ্টির কাজ শীঘ্রই শুরু হবে। নতুন সেতু নির্মাণের মাধ্যমে স্থানীয়দের দীর্ঘদিনের উৎকণ্ঠার অবসান ঘটবে, এমনটাই জনপ্রত্যাশা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। টানা বৃষ্টি ও সরবরাহ সংকটে রাজধানীর বাজারে সবজি, চাল ও ব্রয়লার মুরগির দাম বেড়েছে। তবে পেঁয়াজের দামও কিছুটা বেড়েছে। সরবরাহ কমে যাওয়ায় সব ধরনের সবজি ও কাঁচামরিচের দাম চড়া।
বৃষ্টির কারণে পরিবহন ব্যাহত হওয়ায় চালের দাম বাড়তি। অন্যান্য পণ্যের তুলনায় ডিম ও পেঁয়াজের বাজার কিছুটা স্থিতিশীল রয়েছে। দর্শক, রাজধানীর বাজার পরিস্থিতি নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী উষা ফেরদৌস। উষা, বাজারে নিত্যপণ্যের সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের কোনো অভিযোগ আছে কিনা? আমি যদি আপনাকে বলতে চাই যে সকাল থেকে আমরা যে বাজারগুলো ঘুরেছি প্রত্যেকটি বাজারই হচ্ছে সবজির দাম হচ্ছে 100 টাকা, মানে 100 টাকার নিচে আসলে তেমন কোনো সবজি নেই। আমরা দেখেছি যে ক্রেতাদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে যে কোনো একটা অজুহাত, বর্ষা কিংবা বৃষ্টি, এই ধরনের অজুহাত দিয়ে সবজির এত দাম, আসলে যারা নিম্ন এবং সীমিত আয়ের মানুষ তাদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে। আমরা দেখেছি যে ক্রেতারা যারা হচ্ছে সকালবেলায় শুক্রবারে বাজার করতে আসেন তাদের মধ্যে হচ্ছে এক ধরনের হচ্ছে ক্লান্তি, যে হচ্ছে যারা নিম্ন আয়ের মানুষ তারা হচ্ছে এক ধরনের সমস্যার মধ্যে পড়ে যায় যে হঠাৎ করে যদি প্রত্যেকটা সবজি 100 টাকা হয়ে যায়। যেমন হচ্ছে আমি যদি আপনাকে বলি যে করলা, বরবটি, কচুরলতি, চিচিঙ্গা, ছোট লাউ সবই কিন্তু হচ্ছে 100 টাকা। আর কাঁচামরিচের কথা যদি বলি, কাঁচামরিচ হচ্ছে 300 টাকা, প্রায় 300 টাকা হচ্ছে কেজি। এবং হচ্ছে কোনো সবজি হয়তো শুধু মিষ্টি কুমড়া, পেঁপে এই ধরনের যে দু একটি সবজি আছে সেটি হচ্ছে 50 থেকে 60-এর ঘরে আছে। তো আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি যারা খুচরো বিক্রেতা, তারা বলেছে যে বৃষ্টি বন্যার কারণে সরবরাহ সংকট, কিন্তু হচ্ছে আমরা যে ব্যাপারগুলো সবসময় দেখি যে কৃষক থেকে ভোক্তা পর্যন্ত যে কয়েকটি ধাপ পার হয়ে সবজিগুলো বাজার আসে, সেখানে হচ্ছে অনেক রকম হচ্ছে সিন্ডিকেট কাজ করে এবং এই সিন্ডিকেট কোনো সরকারি হচ্ছে ভাঙতে পারে নাই। অভিযোগ হচ্ছে ক্রেতাদের যে কোনো সরকারি হচ্ছে আসলে এই বাজার সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ করতে পারে না। আবার যদি আমি হচ্ছে মাছ কিংবা হচ্ছে মাংসের কথা বলি, গরিবের যে আমিষ ব্রয়লার মুরগি, সেই ব্রয়লার মুরগির কেজি হচ্ছে এই মুহূর্তে 200 টাকা এবং হচ্ছে যেই ডিম হচ্ছে 140 টাকা ডজন। তো এই সব কিছু মিলিয়ে হচ্ছে আসলে সাধারণ যারা ক্রেতা তাদের প্রশ্ন, জীবনযাত্রার মান আসলে কি এভাবেই হচ্ছে সংকটের মধ্যে থাকবে, নাকি হচ্ছে সরকার উদ্যোগ নিবে যে বাজার তদারকি করবে যেন নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। তো বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ উষা। এবার ভারতের ককরোচ আন্দোলন প্রসঙ্গ। ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদের বিক্ষোভে পুলিশি বর্বরতার প্রতিবাদে আজ দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার তরুণদের উদ্দেশ্যে দেয়া এক বার্তায় তিনি এ ঘোষণা দেন। এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। যারা দেশের তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে এ সময় মন্তব্য করেন তিনি। এদিকে নয়াদিল্লিতে শিক্ষার্থীদের প্রবল বিক্ষোভ উত্তেজনা প্রশমনে শিক্ষা সচিব বিনীত যোশীকে অপসারণ করে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নতুন শিক্ষা সচিব করা হয়েছে নরেশ পাল গাঙ্গওয়ারকে, যিনি এর আগে কেন্দ্রীয় সরকারের মৎস্য, পশুপালন ও দুগ্ধ উৎপাদন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ছিলেন। তবে শিক্ষামন্ত্রী জিতেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে অবস্থান নেয়া বিক্ষোভকারীদের মধ্যে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। তারা এখনও সেখানে আন্দোলন নিয়ে অবস্থান করে যাচ্ছেন। এদিকে শিক্ষা সচিবকে বদলির পর বৃহস্পতিবার রাতে অনশন ভেঙেছেন সোনাম ওয়াংচুক। অযত্ন আর অবহেলায় হারিয়ে যেতে বসেছে পিরোজপুরের জিয়ানগর উপজেলার শ্যামলী ম্যানগ্রোভ ফরেস্ট। প্রাকৃতিক সৌন্দর্য আর নদীর স্রোতকে সঙ্গী করে একসময় যে নিসর্গ ফরেস্ট ছিল বিনোদন ও প্রশান্তির ঠিকানা, আজ সেটি পড়ে আছে চরম অবহেলায়। পানগুছি নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা এই পার্কটি সংস্কারের দাবি স্থানীয়দের। নুরুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। অযত্ন আর অবহেলায় হারিয়ে যেতে বসেছে পিরোজপুরের জিয়ানগর উপজেলার শ্যামলী নিসর্গ ম্যানগ্রোভ ফরেস্ট। বালিপাড়া চণ্ডীপুর এলাকার পানগছি নদীর তীর ঘেঁষে নির্মিত এই পার্কটি জিয়ানগরের একটি ব্যতিক্রমধর্মী পর্যটন স্পট। এক সময়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি ছুটির দিনগুলোতে পরিবার পরিজন নিয়ে এখানে পিকনিক করতে আসতেন শত শত মানুষ।
অনেকে আবার প্রাকৃতিক পরিবেশে মানসিক প্রশান্তি খুঁজে নিতেন, কিন্তু সেই চিত্র এখন সম্পূর্ণ ভিন্ন। 2021 সালের ফেব্রুয়ারিতে পার্কটি উদ্বোধন হলেও উন্নয়নের জন্য সরকারি কোনো নির্দিষ্ট বরাদ্দ না থাকায় শুরু থেকেই এর পূর্ণাঙ্গ উন্নয়ন সম্ভব হয়নি। প্রয়োজনীয় অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে হারিয়ে যায় পার্কটির জৌলুস। বর্তমানে ভঙ্গুর অবস্থা থাকার কারণে লোকজন আসে ঠিকই, কিন্তু এসে যখন ভঙ্গুর অবস্থা দেখে তারা মুখ ফিরিয়ে চলে যায়। এখানে যদি একটু উন্নতি করা হতো তাহলে অনেকটা ভালো হতো। এলাকার উন্নত একটু লোকের একটু চিত্ত বিনোদন একটু খুব ভালো লাগতো। এসে দেখি সব কিছু মানে অন্যরকম, এখানে একটু ব্যবস্থাপনাটা যদি একটু ভালো হতো তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। আমরা সুন্দরবনের আবহাওয়া দেখি, আমাদের খুব ভালো লাগে এবং আমরা চাই এই সামনে যেন আর এরকম ভালোভাবে আরও পার্কটা তৈরি করে। পার্কটা যদি চালু থাকে আমাদের এই এলাকারও অনেক উন্নয়ন হবে। পর্যটন স্পটটিকে আধুনিকরণে উদ্যোগ গ্রহণের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পর্যটন বিকশিত করার জন্য যে যে পদক্ষেপ আছে সেগুলো গ্রহণ করবে এবং যদি সরকারি যে দপ্তরগুলো আছে তাদের সাথে তাদের সহযোগিতায় এই পর্যটন বিকাশে যদি কোনো প্রয়োজন হয় সেটি আমরা যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করব অথবা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। সঠিক পরিকল্পনা, পর্যাপ্ত বরাদ্দ ও নিয়মিত তদারকি নিশ্চিত করা গেলে নিসর্গ ম্যানগ্রোভ ফরেস্ট আবারও প্রাণ ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা সবার। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের রিয়াগোপ স্টেডিয়ামের সামনে পথচারীদের পারাপার ও সড়ক দুর্ঘটনা রোধে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে হযরত শাহ সুফি মমতাজিয়া মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। রাঙামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে। দিনাজপুরের ঘোড়াঘাটে আওয়ামী লীগের নেতাকর্মী কর্তৃক বিএনপির উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে থানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে। সাতক্ষীরায় প্রতিবন্ধিতা, অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনে অভিযোজন বিষয়ে গণমাধ্যমের ভূমিকা শীর্ষ কর্মশালা হয়েছে ম্যানগ্রোভ সভাঘরে। রংপুরে পলিটেকনিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ী ইউসুফ ফকিরের উপর নির্মম নির্যাতন করে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা ফরিদপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বিএনপি অফিসে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন মানিকগঞ্জ 1 আসনের সংসদ সদস্য এস এ জিন্না কবির। জয়পুরহাটের পাঁচবিবিতে বন্ধন এনজিওর পক্ষ থেকে 25টি গরিব পরিবারের মাঝে 50টি ছাগল বিতরণ করা হয়। ধন্যবাদ। ময়মনসিংহের হালুয়াঘাট পৌর এলাকায় পরিবেশ বান্ধব ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে হাটবাজারে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। কুড়িগ্রামের নাগেশ্বরীতে আল কাউসার মেরিট মাদ্রাসার 11 জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশন। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম 1 আসনের সংসদ সদস্য ও উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। বগুড়া সোনাতলায় শহীদ সৈকত চত্বরে পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস লেনদেনের উদ্বোধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান দিবস 2026 পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। 2027 সালে ইংল্যান্ড সফর করবে বাংলাদেশ পুরুষ ও নারী ক্রিকেট দল। লর্ডসে স্বাগতিকদের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে টাইগাররা। অন্যদিকে 3 ম্যাচের ওয়ানডে ও টি20 সিরিজ খেলবে নারী ক্রিকেটাররা। বৃহস্পতিবার 2027 সালের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। সূচি অনুযায়ী বাংলাদেশ দল ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে। লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে 2027 সালের 28 মে থেকে 1 জুন অনুষ্ঠিত হবে একমাত্র এই টেস্ট। পাশাপাশি একই সময়ে বাংলাদেশ নারী দলও ইংল্যান্ড সফর করবে। ওই সফরে 3 ম্যাচের টি20 সিরিজ এবং 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুদল। এবারে ফুটবল। নারী ও পুরুষ ফুটবলের 2 বিশ্বকাপে এখন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। গত রোববার ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্প্যানিশ পুরুষ দল। আর মেয়েরা বিশ্বকাপ জিতেছে 2023 সালে। ইয়ামালদের বিশ্বজয়ের পর দেশটির পুরুষ ও নারী উভয় জাতীয় ফুটবল দলকেই সম্মানজনক অর্ডার অফ সিভিল মেরিটের সম্মাননা স্মারক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্পেনের মন্ত্রিপরিষদ।
দেশটির শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং ও ক্রীড়ামন্ত্রী মিলাগ্রোস তোলেনের সম্মাননা প্রদানের প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেসের সুপারিশে গৃহীত হয়েছে বলে জানিয়েছেন স্পেনের সরকারি মুখপাত্র মন্ত্রী এলমা সাইস। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শুরুতেই প্রথম আলো শিরোনাম করেছে আজকালের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি। এছাড়া গাজী নজরুল সংসদ সদস্য থাকবেন কিনা সিদ্ধান্ত স্পিকার ইসির। দৈনিক ইত্তেফাকের শিরোনাম পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, স্পিকার দেশে ফিরলে পদত্যাগপত্র দিতে পারেন। গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি জামায়াতের। এছাড়া প্রধানমন্ত্রী বলছেন দেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তরে দৃঢ়প্রতিজ্ঞ সরকার। দৈনিক সমকাল, প্রধানমন্ত্রীকে ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানালেন মোদি, প্রস্তুতি শেষ, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, কে হচ্ছেন রাষ্ট্রপতি, আলোচনায় ফখরুল, মোশাররফ, মঈন, নজরুল ও নাসিমুল। তারেক রহমানকে ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ মোদির। এছাড়া $1 ট্রিলিয়ন অর্থনীতি 2034 সালের মধ্যে। দৈনিক যুগান্তরের শিরোনাম আজকালের মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগ, বঙ্গভবন ছাড়তেই হচ্ছে শাহাবুদ্দিনকে। এছাড়া শাহজালালে আরেক বালিশ কাণ্ড, লুটের মহোৎসব থার্ড টার্মিনালে। দৈনিক আমার দেশ শিরোনাম করেছে বঙ্গভবন থেকে যে কোনো মুহূর্তে চুপ্পুর বিদায়। এছাড়া দিল্লিতে ব্রিক্স সম্মেলন, তারেক রহমানকে আমন্ত্রণ নরেন্দ্র মোদীর, বন্ধ হয়নি ফ্যাসিস্ট আমলের মতো পরিসংখ্যান জালিয়াতি। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন আজ, সাংবিধানিক কোনো বাধা নেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, বিচারের আওতায় আনার দাবি নাহিদদের। 24 উত্তাল জুলাইয়ের এদিন দেশজুড়ে চিরুনি অভিযানে গ্রেফতার হাজারো বিক্ষোভকারী, রণক্ষেত্রে পরিণত হয় সাভার আশুলিয়া। উজানের ঢলে সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, ভাঙন আতঙ্কে চরবাসী, নাটোরের সেতুর অভাবে ভোগান্তিতে হাজারো মানুষ। এবং আজ ভারত জুড়ে বিক্ষোভের ডাক সিজেপির, প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপের আশ্বাস মোদীর, অনশন ভাঙলেন সোয়াম ওয়াংচু। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়, এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।